আসসালামু আলাইকুম। মিষ্টি খেতে মন চাইলেই ছুটে যেতে হয় বাহিরের দোকানে, কিন্তু আপনি চাইলেই তো বাসায় আধা ঘন্টাতেই রসে ভরা টপটপে স্পঞ্জি রসগোল্লা তৈরি করতে পারেন। হয়তোবা চিন্তা করছেন সেটা কিভাবে তৈরি করব। হ্যাঁ ভিউয়ার্স, সেটাই আমার আজকের আয়োজন। দেখুন না আমার এই রসগোল্লাগুলো কতটা স্পঞ্জি এবং আকর্ষণীয় হয়েছে। তাই পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখে আজই ট্রাই করুন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করবেন। স্পঞ্জি এই রসগোল্লা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। দুধটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আর এই দুধ দিয়ে কিন্তু আমি ছানাটা তৈরি করব। 1 কাপ গুঁড়া দুধের মধ্যে আমি 3 কাপের একটু বেশি পরিমাণ পানি নিয়ে নেব। প্রথমে 3 কাপ নিয়ে নিচ্ছি, আর 3 কাপের বেশি কতটুকু দিব সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না। আমার গুঁড়া দুধ অনুযায়ী পানিটা এভাবে পারফেক্ট। এখানে আরো 4 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি একটা স্প্যাচুলা দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তবে এভাবে মিশিয়ে নিলে কিন্তু খুব ভালোভাবে মিশে না, এরকম ছোট ছোট দানা দানা থাকে বা দলা বেঁধে থাকে। এটা ভালোভাবে মিক্স করে নেওয়ার জন্য আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে আবারও 1 মিনিটের মতো মিশিয়ে নেব। এই কাজটা খুব ভালোভাবে করতে হবে, কারণ মিষ্টি তৈরির প্রথম পর্যায়ে ছানা, এই ছানাটা যদি পারফেক্ট না হয় মিষ্টিটা হবে না। আমি দুধ দিয়ে যেহেতু ছানাটা তৈরি করব, তাই দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন জাল করতে বসিয়ে দিয়েছি। চুলাটা মিডিয়াম হাইয়ে দিয়েছি। এক্ষেত্রে লক্ষ্য রাখবেন দুধটা কিন্তু নিচে লেগে যেন না যায়, অনবরত নাড়তে থাকতে হবে। নিচে লেগে গেলে একটু কালার অন্যরকমও হয়ে যায় আর স্বাদটাও ভালো আসে না। এখন এর মধ্যে দিচ্ছি ভিনেগার। আমি 1/4 কাপ ভিনেগার আর 1/4 কাপ পানি এভাবে মিক্স করে নিয়েছি। মোট হয়েছে 1/2 কাপ পরিমাণ। এটা দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ছানাটা তৈরি করতে হবে। ভিনেগারটা দেওয়ার পরেই দেখবেন যে ছানাটা এরকম আলাদা হয়ে যাবে, আর দুধের যে পানিটা থাকে সেটাও কিন্তু আলাদা হয়ে যাবে। ছানাটা হয়ে গেছে, এখন বেশিক্ষণ চুলায় রাখা যাবে না। ঠিক এরকম পর্যায়ে এসে যখন কালারটা হালকা সবুজ সবুজ ভাব হবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে আমি একটা কাপড়ের ওপরে ছানাটাকে ঢেলে নিচ্ছি। এখন গরম পানিটাকে আলাদা করতে হবে, আর কাপড়টা অবশ্যই সাদা কালারের হতে হবে। অন্য কালার হলে কিন্তু আপনার ছানার কালারটা অন্যরকম হয়ে যাবে, কারণ এ সময় অনেকটা গরম থাকে। কাপড়টাকে পরিষ্কারও করে নিতে হবে ভালো করে। গরম পানিটা আলাদা করার পরে আমি ছানাটাকে কষলে আরো 3-4 বার ভালোভাবে ধুয়ে নেব। এতে করে ভিনেগারের যে টক ফ্লেভারটা থাকে সেটাও চলে যাবে, আর ছানাটা খুব সুন্দর সাদা হবে। ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে পানিটাকে আলাদা করে নিতে হবে। আমি হাত দিয়ে চেপে এভাবে পানিটাকে আলাদা করে নিচ্ছি। এক্ষেত্রে খেয়াল রাখবেন 1 ফোঁটাও যেন পানি না থাকে, সেভাবে কিন্তু এই পানিটাকে আলাদা করতে হবে। একটু সময় লাগবে, কিন্তু কাজটা এভাবে না করলে আপনার ছানাটা পারফেক্ট হবে না, মিষ্টিটাও ভালো হবে না। ছানাটাকে আমি এখন একটা পাত্রের মধ্যে কাপড় থেকে ঢেলে নিয়েছি। নেওয়ার পরে একটু আলগা করে নিচ্ছি, আর কাছে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পারফেক্ট ছানার বৈশিষ্ট্যটা। হাতের আঙ্গুলের মাঝখানে নিয়ে এরকম চাপ দিলে যখন একেবারে আঙ্গুলের সাথে মিশে যাবে, তাহলে বুঝবেন এটা যে কোনো মিষ্টি তৈরির জন্য পারফেক্ট ছানা। ছানাটাকে আমি কিছুক্ষণ এভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। নেওয়ার পরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চিনি। ছানার পরিমাণ অনুযায়ী চিনিটা অ্যাড করতে হবে। এর মধ্যে দিয়ে দিব 2টো এলাচ, তবে আমি এলাচের উপরের খোসাটা ছাড়িয়ে এভাবে ভিতরের অংশটা গুঁড়া করে নিয়েছি। এতে করে মিষ্টিতে দারুণ একটা সুগন্ধ অ্যাড হবে। এই উপকরণগুলো দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর ছানাটাকে মথে নিতে হবে। এই কাজটা খুবই ভালোভাবে করতে হবে। ছানাটা যেন একেবারে সফট হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রথমে আমি কিছুক্ষণ মেখে নেওয়ার পরে হাতের তালু দিয়ে এভাবে ঘষে ঘষে মেখে নিয়েছি। এভাবে মিষ্টি তৈরি করার জন্য ছানাটাকে রেডি করে নিয়েছি। এবারে রসগোল্লার শেপ দেওয়ার জন্য অল্প পরিমাণ ছানা নেওয়ার পরে হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি শেপটা দিচ্ছি। হাতের মাঝখানে নেওয়ার পরেও ওপর সাইডটা আরো স্মুথ করার জন্য আমি এরকম প্লেটের উপরে একটু ঘুরিয়ে নেব। এর ফলে দেখবেন মিষ্টির চেহারাটা কিন্তু আগের চেয়ে আরো পাল্টে গেছে, খুবই আকর্ষণীয় হয়েছে। আমি আপনাদেরকে কাছে থেকে একটু দেখিয়ে দিলাম। এভাবে সব মিষ্টিগুলোকে তৈরি করে নেওয়া যাবে। আমারগুলোকে আমি তৈরি করে নিয়েছি, অনেকটা সুন্দর হয়েছে। সবগুলো একই রকম করার চেষ্টা করবেন, এতে করে ফাইনালি লুকটা দারুণ আসবে। দেখুন ভিউয়ার্স, উপরের সাইডটা কিন্তু খুবই মসৃণ হয়েছে। রসগোল্লার জন্য এখন রস তৈরি করতে হবে, সেজন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটা নেওয়ার পরে এর মধ্যে পানি অ্যাড করে দিতে হবে।
1.5 কাপ চিনির সাথে আমি পানি দিচ্ছি মোট 5 কাপ পরিমাণ। রসগোল্লাতে কিন্তু শিরার পরিমাণটা একটু বেশি থাকে, তাই প্রথমে আমি বেশি করে নিচ্ছি, কারণ অনেকক্ষণ জাল করতে হয়। মিডিয়াম হাইয়ে চুলা দেওয়ার পরে চিনিটা যখন পানির সাথে মিশে যাবে আর ফুটতে শুরু করবে, আমি 2 মিনিটের মতো ঢেকে জাল করে নেব। এভাবে জাল করে নেওয়ার ফলে শিরাটা যখন আগের চেয়ে সামান্য আঠালো হবে, তখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই সময় কিন্তু চুলার আঁচ লো করা যাবে না, মিডিয়াম হাইয়েই থাকবে। শিরাটা এভাবে রেডি করে নেওয়ার পরে ফুটন্ত শিরার মধ্যে তৈরি করে রাখা রসগোল্লাগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। একটা একটা করে দিতে হবে, আর অবশ্যই সাবধানে কাজটা করতে হবে। এবারে মিষ্টি জাল করার পালা। সব মিষ্টিগুলো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ভালোভাবে আরো ফুটে ওঠার জন্য। এখানে 1 মিনিটের মতো সময় লেগেছে। মিষ্টিগুলো কিন্তু এখন উপরে ভাসছে আর ভালোভাবে শিরার সাথে জাল করে নেওয়া হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আর আগের চেয়ে একটু কিন্তু বড় হয়েছে, তবে খুব বেশি বড় হয়নি। কিভাবে মিষ্টিগুলোকে আরেকটু বড় হবে আর পারফেক্টলি জাল করতে হবে তার একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আটা, আর এর মধ্যে প্রায় 3-4 টেবিল চামচ পরিমাণ পানি দেওয়ার পরে পানি আর আটাটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। খেয়াল রাখবেন যেন কোনো দলা না থাকে, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আবারও আমি আলতো হাতে নেড়ে দেব। এখন দেখবেন মিষ্টিগুলো আর উপরে ভেসে থাকবে না। আটা আর পানির এই মিক্সারটা দেওয়ার পরে মিষ্টিগুলো একেবারে সাদা অংশের নিচে চলে যাবে। ঢাকনা খুললে বুঝতে পারবেন। দেখুন মিষ্টিগুলো দেখা যাচ্ছে না, এবারে কিছুক্ষণ পরে দেখা যাবে। আটা গুলানো যে পানিটা আছে দেওয়ার ফলে মিষ্টিটা আগের চেয়ে কালারও সুন্দর হয়েছে, আর খুব ভালোভাবে উপরে যে সাদা বলকটা এসেছিল এতে করে খুব ভালোভাবে মিষ্টিটা সিদ্ধ হয়ে গেছে, শিরাটাও ভিতরে ঢুকে গেছে। এখন কিন্তু আগের চেয়ে অনেকটাই বড় হয়েছে। আমি পাত্রটা ধরে একটু দুলিয়ে দিচ্ছি। এই পদ্ধতিটা কিন্তু 2 বার করতে হবে। আবারও আমি ঢেকে 1 মিনিটের মতো অপেক্ষা করেছিলাম। এবারও উপরে যে সাদা আটার যে বলকটা এসেছিল এতে করে মিষ্টিটা ফাইনালি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে এখন একটা মিষ্টি তুলে দেখাবো। এই পর্যায়ে রসগোল্লাগুলো কিন্তু একেবারেই সফট থাকে, খুব জোরে নাড়াচাড়া করলে এটা ভেঙে যাবে, ফলে আকারটা নষ্ট হয়ে যাবে। দেখুন আগের চেয়ে কিন্তু এর উপরের যে লুকটা অনেকটাই সুন্দর এসেছে আর সাদা হয়েছে আগের চেয়ে। চুলাটা বন্ধ করে দিয়ে এখন মিষ্টিগুলোকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে আমি অপেক্ষা করব, তবে ঢেকে রাখছি। ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা বাড়িতে তৈরি, আর কতটা স্পঞ্জি হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এরকম চাপ দিলে চুপসে যাবে, আবার কিন্তু ছেড়ে দিলে আগের অবস্থাতে ফিরে যাবে। ভিতরের অবস্থাটা কতটা দারুণ হয়েছে সেটা না দেখালেই নয়। আপনারা দেখুন ভিতরে একেবারে তুলার মতো স্পঞ্জি হয়েছে। তবে এভাবে আপনারা তৈরি করলে আশা করি বাইরের মিষ্টি আর খেতে ইচ্ছা করবে না, আর কোনো সন্দেহ থাকবে না মিষ্টির প্রতি। অবশ্যই বাসায় ট্রাই করবেন। গুঁড়া দুধ দিয়ে তৈরি এই স্পঞ্জি রসগোল্লা তৈরিতে কোনো ঝামেলা নেই। আশা করি পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখেছেন, আর বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। আর শেষে আবারও একটা কথা বলি, ছানা যেভাবে তৈরি করা আমি দেখিয়েছি, এই ট্রিক্সগুলো যদি আপনারা সঠিকভাবে না করেন মিষ্টি কিন্তু পারফেক্ট হবে না। আশা করি সবার কাছে খুবই ভালো লেগেছে এই ভিডিওটি। এরকমই আরো মজার মজার ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।